আজ আসছি ব্যাংককের সেই গ্র্যান্ড প্যালেস। আসলে ব্যাংককে মানুষ খুব কম সময়ের জন্য থাকে, তো একদিনে আসলে কতটুকু ঘুরে দেখা যায়, কি দেখা যায়, ওটা নিয়ে আজকের এই ব্লগটা। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, ওয়ান ডে ট্যুর অ্যাট ব্যাংকক। তো ব্যাংকক ট্যুরের প্রথমেই যাব হচ্ছে গ্র্যান্ড প্যালেস। এখানে গ্র্যান্ড প্যালেস এবং এমারেল্ড বুদ্ধা দেখা যায়। যাইতে অবশ্য টিকিট লাগে। টিকিট প্রাইস পড়ে 500 বাত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 2000 টাকার কাছাকাছি। তো যাই, দেখি কেমন হয়। এটা হচ্ছে সিটি পিলার সরণি। এটা হচ্ছে এক পাশে মিনিস্ট্রি অফ ডিফেন্স, এক পাশে গ্র্যান্ড প্যালেস এবং আরেক পাশে হচ্ছে এই সিটি পিলার সরণি। এখানে ঢুকতে অবশ্য কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিলি ঢোকা যায়। সবাই প্রার্থনা করে। জায়গাটা সুন্দর, জায়গাটা অসাধারণ। এটা মূলত একটা বৌদ্ধ মন্দির। এখানে সবাই আসে মূলত প্রার্থনাই করতে, তবে প্রচণ্ড গরমের কারণে এখানে আলাদাভাবে একটা পানি দিয়ে একটু ঠান্ডা হাওয়া ছাড়া হয়, অসাধারণ। এটা নিচ দিয়ে গেলে একটু ভালোই ঠান্ডা লাগে। গ্র্যান্ড প্যালেসের সামনে একটা বিশাল পার্ক আছে। তো এই পার্কের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গ্র্যান্ড প্যালেস যাচ্ছি। তবে গ্র্যান্ড প্যালেস যাওয়ার আগে কিছু শর্ত আছে। সে 1 নম্বর শর্ত হচ্ছে আপনার পা কখনো খোলা থাকা যাবে না। পুরা পা বড় কাপড় দিয়ে ঢাকা থাকতে হবে। যদি বড় কাপড় দিয়ে ঢাকা না থাকে, কিনে তারপর যাইতে হবে। তবে খোলামেলা শরীর নিয়ে যাওয়া যায় না। তো এটা খুব রেস্ট্রিকশন, এটা মাথায় রাখতে হবে। এটা যেহেতু এমারেল্ড বুদ্ধার সাথে একসাথে দেখা যায়, তো এই জন্য এই জায়গাটা একটা পবিত্র জায়গাও বটে। তাই সকলেই শালীন, নম্র, ভদ্র পোশাক পরে আসতে হবে। বাপরে, অসাধারণ! প্রত্যেকটা কারুকাজ শৈল্পিক, আর 1000 বছরের ঐতিহ্য এখনও একই অবস্থায় আছে, ওয়েল মেইনটেনেন্স।
এমারেল্ড বুদ্ধা সম্পর্কে একটা গল্প শেয়ার করি। এই এমারেল্ড বুদ্ধা প্রথম তৈরি করা হয়েছিল ভারতের বিহারের পাটনাতে। এরপরে এটা শ্রীলঙ্কাতে এনে রাখা হয়। এরপরে মিয়ানমারের রাজা বুদ্ধ মূর্তিটিকে মিয়ানমারে আনার জন্য উদ্যোগ নেন, কিন্তু জাহাজের ভুলে এটা কম্বোডিয়ায় চলে যায়। কম্বোডিয়ায় বেশ কিছু বছর থাকার পর মূর্তিটিকে আবার থাইল্যান্ডে ফিরিয়ে আনা হয়। এরপরে লাওসের রাজা এটাকে দখল করেন এবং কিছুদিন এটাকে লাওসে এনে রাখেন। সর্বশেষ 1779 সালে থাইল্যান্ডের রাজা প্রথম রাম লাওস আক্রমণ করে পান্নার বুদ্ধ মূর্তিটিকে ব্যাংককে নিয়ে আসেন, যা এখনো এই জায়গায় অর্থাৎ গ্র্যান্ড প্যালেসের এমারেল্ড বুদ্ধা মন্দিরে এখনো বিরাজমান রয়েছে। এটাই হচ্ছে সেই এমারেল্ড বুদ্ধা, একদম টপ একটা জায়গায় রাখা আছে। তো এটা ভেতরে টোটালি ছবি রেস্ট্রিক্টেড, ছবি তুলতে দেয় না, তো বাইরে থেকে যতটুকু দেখানো যায়। তবে জায়গাটা অসাধারণ অসাধারণ। গ্র্যান্ড প্যালেস এবং এমারেল্ড বুদ্ধার সকল সৌন্দর্য দেখার পর যখন আপনি এক্সিট করবেন তখন আরও সৌন্দর্য দেখা বাকি। শেষে আরও একটা প্যালেস পড়ে, এটাও গ্র্যান্ড প্যালেসের অংশ। মানে বাড়িটা অনেক বড় ছিল। এটা দীর্ঘ সময়ের একটা স্থাপত্য কৌশল এবং আধুনিক রিনোভেশনের মাধ্যমেই এটা এখনও তারা ঐতিহ্যটাকে ধরে রাখছে। তো ঐতিহ্য ধরে রাখার যদি কোনো মনুমেন্ট বা সব কিছুর যে একটা পরিক্রমা, এটা যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই গ্র্যান্ড প্যালেস আসতে হবে। মানে তারা দীর্ঘ সময়ের পরিক্রমায় এখনও প্রায় কয়েকশো বছরের ঐতিহ্য তারা এভাবে এখনও সুন্দর করে ধরে রাখছে। অসাধারণ জায়গা। গ্র্যান্ড প্যালেসে একটা নির্দিষ্ট সময় পরপর গার্ড বাহিনী তাদের ডিউটি পরিবর্তন করে। তারা প্রায় 300 বছর ধরে একই রকম রীতিনীতি অনুসরণ করে তারা পালাক্রমে এই ঐতিহাসিক ভবনের নিরাপত্তা নিশ্চিত করে। সেই দৃশ্য আমরা কিছুটা উপভোগ করি। ব্যাংককে আরেকটা সুন্দর জায়গা আছে যেটা আপনি ভিজিট করতে পারেন, সেটার নাম হচ্ছে এশিয়াটিক। এই এশিয়াটিক ভ্রমণ করলে আপনার অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আর যদি কেউ ডিনার করতে চান তাহলে এই এশিয়াটিক এসেই ডিনার ক্রুজে উঠতে হবে এবং এখান থেকেই সকল প্রকার টিকিট পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে অনলাইনে বুক করতে পারেন। এটাই হচ্ছে সেই এশিয়াটিক, এটাই হচ্ছে তার ফ্রন্ট ভিউ। জায়গাটা অনেক সুন্দর, আসলে খুব একটা বিকেল খুব ভালো কাটে। এশিয়াটিকের এক পাশেই হইতেছে ব্যাংকক রিভার, অর্থাৎ এটা একদম ব্যাংকক যে রিভার আছে ওটার উপরে। তো এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে এখানে আসলেই একটা বিকেলে একদম মনটা ভালো হয়ে যাবে। তো এখানে মূলত মানুষ একটু বিকেলের স্ন্যাক্সের জন্যই আসে, তবে এখানে কিছু প্রাইভেট রেস্টুরেন্টের মতো আছে। তবে জায়গাটা বেশ অসাধারণ। এই জায়গাটা গরম নাই খুব বেশি, রিভার সাইড তো এই জন্য বাতাসটাও প্রচুর পাওয়া যায়। একদম অসাধারণ জায়গা, একদম। এখানে আসলে আপনার একটা বিকেল খুব ভালো কাটবে।
এইগুলাই হচ্ছে সেই ডিনার ক্রুজ, যেগুলোর মাধ্যমে আপনারা ডিনার করতে পারবেন। একটা সময় এটা শুরু হয় 7টা থেকে। এখানে সবাইকে একসাথে উঠিয়ে নিয়ে যায়, যার যে জায়গায় ডিনার করবেন, যে ক্রুজে ডিনার করবেন, এরকম একটা ক্রুজ চয়েস করবেন, দেন উঠে যাবেন। পুরা নদীর মাঝখান দিয়ে আপনাকে ভ্রমণ করাবে, রাতের ভিউটা দেখবেন ব্যাংককটা আসলে কেমন, এবং আপনারা সবাই ডিনার করবেন। এই এশিয়াটিক দিন যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে বিকেল, তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে সন্ধ্যার পরবর্তীকার সময়টুকু। পুরো ব্যাংকক মনে হবে, পুরো ব্যাংকক মনে হবে তখন যেন আলোকিত আর আলোকিত। তখন পুরো ব্যাংকককে একটা আলোকিত শহর মনে হবে। এই জায়গা থেকে, নদীর পাশ থেকে ব্যাংকককে দেখতে আরও সুন্দর লাগে। আমার কাছে যতটুকু মনে হইল, এশিয়াটিক সম্পূর্ণই বাচ্চাদের জন্য। তো এখানে যদি কোনো বাচ্চারা আসে, ফ্যামিলি আসে বা বাচ্চা সহ আসে, বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করবে এই জায়গাটার মধ্যে। খুবই সুন্দর এবং চমৎকার একটা জায়গা। এশিয়াটিকের ঠিক পাশেই হচ্ছে স্টারবাকস কফি শপ। সারা ওয়ার্ল্ডে যতগুলো স্টারবাকসের কফি শপ আছে, সবগুলো কফি শপই একই রকমের লুকস, অর্থাৎ আউটলুক এবং ইন্টেরিয়র একই রকমের অ্যাস্থেটিক একটা পোর্শন দেওয়া থাকে। তবে এখানকার খাবারগুলো বাংলাদেশের যে কফি শপগুলো আছে, যেমন নর্থ ইন্ড, আরও যেগুলো আছে, শেরাটন, এদের চেয়ে এইখানকার কফি এবং অন্যান্য খাবার যেগুলো আছে সেগুলো একটু সস্তা। থাইল্যান্ডে যাব আর ঐতিহ্যবাহী হটস্পট রেস্টুরেন্টে খাবার খাবো না, তা কি করে হয়? এশিয়াটিক থেকে ফিরে এমবিকে মার্কেটে নাকলা মাকোতা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছিলাম। এমবিকে মার্কেটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার কাছে নাকলা মাকোতা এর ডেকোরেশন অনেকটাই অ্যাস্থেটিক, তাই কোনো চিন্তা না করে খাবার খেতে বসে গিয়েছিলাম। এখানে রান্না করার জন্য একটা ইলেকট্রিক চুলা দেওয়া হয়। এই চুলার মধ্যেই রান্না করে খেতে হবে আপনাকে। কাঁচা জিনিস খাই, কাঁচা আবার হারায় যায়। আপনি কি দিয়ে খাবেন তার সমস্ত উপাদান বুফে আকারে সাজানো থাকে, যেমন বিভিন্ন ধরনের সবজি, হলুদ, মরিচ, ধনিয়া ও অন্যান্য স্পাইসি উপাদান, যেমন সসেস, সবকিছুই পেস্ট করা অবস্থায় থাকে। আপনি আপনার প্রয়োজন এবং রুচি মতো নিয়ে রান্না করে খাবেন। তবে একটা বিষয় আমার কাছে খুবই অবাক লেগেছে, সেটা হচ্ছে এখানে কোনো ওয়েটার নাই। আপনি অর্ডার করবেন, রোবট এসে আপনাকে খাবার দিয়ে যাবে। Esse. এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন, চিংড়ি মাছ, স্কুইড, নিউজিল্যান্ডের স্পেশাল বিফ আর কোল্ড ড্রিঙ্কস। এগুলো প্যাকেজ আকারে থাকে। একটা প্যাকেজ নিয়েছিলাম, যার দাম পড়েছিল 450 বাত, অর্থাৎ বাংলা টাকায় 1800 টাকার মতো।
থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সর্বাধিক। এখানে বৌদ্ধ মন্দিরের সংখ্যাও অনেক বেশি। থাইল্যান্ড ভ্রমণে ওয়াট অরুণ টেম্পল ভ্রমণ না করলে ব্যাংকক ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। ওয়াট অরুণ বা ভোরের মন্দির হিন্দু দেবতা অরুণের প্রতীক। আমরা এই মন্দির দেখতে এসেছিলাম দুপুরের পরে। থাইল্যান্ডে প্রচণ্ড গরম, তবে এটা চামপ্রাই নদীর পাশে হওয়ার কারণে এই জায়গাটা অনেকটাই ঠান্ডা ছিল, যেখানে ঘুরে বেরিয়ে অনেকটাই আরাম অনুভব করা যায়। স্যাথর্ন থেকে মাত্র 40 বাতের ফেরির টিকিট কেটে ওয়াট অরুণ টেম্পল ভ্রমণ করা যায়। পথিমধ্যে ইচ্ছে করলে আপনি আইকন সিয়াম নামে একটি শপিং মল আছে, সেখানে নামতে পারেন। তবে ফেরির মধ্য থেকে ব্যাংকক রিভার এবং তার আশেপাশের ভিউ এবং তার আশেপাশের সৌন্দর্য অসাধারণ সুন্দর একটা অনুভব করতে পারবেন। ব্যাংকক কিন্তু প্রচণ্ড গরম। এটা হচ্ছে আমাদের ব্যাংককের প্রথম স্পট, ওয়াট অরুণ। ইটস এ টেম্পল, অনেক বড়। এখানে ঢুকতে হলে কিছু রেস্ট্রিকশন আছে, কোনো হাফ প্যান্ট অ্যালাউড না, অর্থাৎ কোনো স্কিন দেখা যাবে না হাত ছাড়া। আমরা ওয়াট অরুণ থেকে এখন বিদায় নেব। জায়গাটা অনেক সুন্দর। এটার ঢুকতে অবশ্য চার্জ আছে, চার্জ হচ্ছে মাত্র 200 বাত, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 780 টাকার মতো। প্রচুর মানুষ, আজকে টুরিস্টের সংখ্যা একটু বেশি। ব্যাংককে নাইট লাইফের জন্য বিখ্যাত হচ্ছে খাওসান রোড। সেখানে অনেকগুলো নাইট ক্লাব আছে, সেখানে সারা রাত ধরে পার্টি চলে। কারো যদি পোকামাকড় বিচ্ছু খাওয়ার শখ থাকে তাহলে এই রোডে আসতে হবে। এখানে সাপ, কুমির, বিচ্ছু সব কিছু খাওয়ার শখ পূরণ হয়ে যাবে। এই রোডে সারি সারি স্ট্রিট ফুডের দোকান আছে, সেগুলো চাইলে আপনি ট্রাই করতে পারেন। তবে এই দোকানগুলোতে যথেষ্ট হাইজিন মেনটেন করা হয়। স্বাদ ও বৈচিত্র্য আপনার চাহিদা মতোই আপনি পেয়ে যাবেন।